আজ 14 ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম গুলিবিদ্ধ হন। উসমান হাদির চেয়েও ভয়াবহ অবস্থা তার। আজ 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলামের উপর প্রভাব পড়ায় বিএনপি কর্মীরা রাজপথে। এদিকে আজ মির্জা ফখরুল ইসলাম তুপের মুখে পড়েন। উসমান হাদির চেয়েও ভয়াবহ অবস্থা তার। আওয়ামী লীগের ইন্ধনে দেশে নতুন অনেক ঘটনা ঘটেছে। আজকে 14 ডিসেম্বরকে তারা মূল টার্গেট করেছিল, এটাই প্রমাণিত হয়েছে। বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড করা হয়েছে। আজকে আমাদের এই দিনে এই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার একটি মিশন হাতে নিয়েছে এবং এই মিশন ভারতের মিশন। বাংলাদেশে কাজ করছিলেন, মেধাবীদেরকে সংগঠিত করছিলেন। বাংলাদেশে যে নাটক চলতেছে, নাটক দেখতে দেখতে সারা দিন যাবত প্রচন্ড ক্লান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতেছি, এর মধ্যে একটা সংবাদ দেখলাম। দেখার পর আমার অনেকটা হাসি পেল, আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে। আসলে যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের মাথার উপর আকাশ নাই, তারা কিভাবে তো লম্ফ চম্ফ করে। গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না। ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ আবারও বসেছে মেডিকেল বোর্ড। এ বিষয়ে আরো খবর জানাতে এবার কেয়ারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছে তার কাছে। আরিফ, হাদির শারীরিক অবস্থার সব শেষ খবরাখবর জানাবেন, সেই সাথে জানাবেন যে আজকে হাদির উপর হামলায় যে মোটরসাইকেল ব্যবহৃত হয়েছিল তার মালিক ধরা পড়েছে, সেই বিষয়টি নিয়ে কি খবর আছে আপনার কাছে? উসমান হাদির মামলার বিষয়ে অনেক তথ্যই প্রকাশ হয়েছে, মূল আসামি গ্রেপ্তার হয়েছে। এইদিকে আজকে 14 ডিসেম্বর মির্জা ফখরুলের উপর প্রভাব পড়ে। দর্শক শ্রোতা, মির্জা ফখরুলের উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা আপনারা দেখতে পারবেন। এই নিয়ে কিন্তু সারা দেশ এক প্রকার উত্তাল। বিএনপি কর্মীরা রাজপথে নেমেছে এবং অনেক নেতাকর্মী, সমন্বয়ক, উপদেষ্টা সবাই বক্তব্য দিচ্ছে এর বিষয়ে। এবং এই 14 ডিসেম্বরকে কেন্দ্র করে তাদের যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটাও সামনে এসেছে। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকার রাজপথ দিনের শেষে নির্বাচনী প্রচারণার ব্যস্ততা যখন একটু একটু করে কমে আসছে, একজন সংসদ সদস্য প্রার্থী রিকশায় বাসায় ফিরছেন, আর ঠিক তখনই হঠাৎ একটা গুলির শব্দ। আর ওই একটা শব্দেই যেন মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। একদম। এই একটা বুলেট কিন্তু শুধু একজন মানুষকে না, অনেকগুলো প্রশ্নকে জন্ম দিয়েছে। আজ আমরা ঢাকা আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির ওপর হামলার ঘটনাটার একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব। আমাদের লক্ষ্য শুধু কি ঘটেছে তা জানা নয়, বরং এই প্রশ্নের উত্তর খোঁজা। এই গুলিটা কি শুধু শরীফ হাদিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে, নাকি এর আসল লক্ষ্য ছিল দেশের রাজনীতিতে আসা নতুন কোনো সম্ভাবনাকে? আর এই প্রশ্নটাই কিন্তু পুরো ঘটনাকে একটা সাধারণ অপরাধের গণ্ডি থেকে বের করে আনে, কারণ এর উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে। ঠিক তাই, চলুন আমাদের হাতে থাকা সূত্রগুলো মিলিয়ে একটু দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। ঘটনাটা ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে, বিজয়নগর এলাকায়। একদম ব্যস্ত একটা জায়গা। হ্যাঁ, ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি তার দিনের প্রচারণা শেষ করে একটা ব্যাটারি চালিত রিকশায় উঠেছিলেন। ঠিক তখনই হামলাটা হয়। মানে কিছু বুঝে ওঠার আগেই খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। আর গুলিটা সরাসরি তার মাথায় লাগে। মানে চিন্তা করা যায় কতটা ভয়াবহ। একজন প্রার্থী যিনি মানুষের সাথে কথা বলে দিনের প্রচারণা শেষ করছেন, তাকে এইভাবে গুলি করা হলো। তাকে তো সাথে সাথেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, কিন্তু আঘাতটা এতটাই গুরুতর ছিল যে দ্রুতই তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিতে হয়। আমাদের কাছে যে খবর আছে, তিনি এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে মানে আইসিইউতে আছেন। ওহ, তার মানে অবস্থা এখনো সংকটপূর্ণ। খুবই গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি খুবই জটিল, আর আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন। একদিকে যখন হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই চলছে, ঠিক তখনই তদন্তের টেবিলে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এমন একটা ক্লু যা পুরো ঘটনাটাকে একটা অন্য দিকে ঘুরিয়ে দেয়। ঠিক, তদন্তকারীরা যখন সিসিটিভি ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মেলাতে শুরু করলেন, তখন একজনের চেহারা সামনে চলে আসে। আর এই তদন্তের প্রথম বড় ব্রেকথ্রু যখন আসলো, তখন কিন্তু সবার চোখ কপালে ওঠার মতো অবস্থা। কারণ সন্দেহভাজন ব্যক্তিটি কোনো সাধারণ অপরাধী বা ভাড়াটে খুনি নন। একদমই না। শনাক্ত করা ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, দাউদ বিন ফয়সাল নামেও পরিচিত। কিন্তু তার আসল পরিচয় হল তার রাজনৈতিক অতীত। আমাদের সূত্রগুলো নিশ্চিত করছে যে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এর আগে আদাবর থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? অবশ্যই বিশাল ব্যাপার। এখানেই তো ঘটনাটা একটা বড় মোড় নেয়। যখন একজন সাবেক ছাত্রনেতার নাম একজন প্রার্থীর ওপর চালানো সশস্ত্র হামলায় সরাসরি চলে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর পেছনের মোটিভটা আসলে কি? আচ্ছা, এটা কি নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর শেকড় আরও গভীরে? মানে একজন রাজনৈতিক কর্মী যার কাজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া, তিনি কেন একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এভাবে গুলি করবেন? বাংলাদেশকে তার বিজয়ের পূর্ব মুহূর্তে মেধাশূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত ছিল। আমরা
ভারত জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এসেছিলাম আজকে এই দিনটিকে স্মরণ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত অসুস্থ, তার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমরা আশা করছি যে 25 ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন, তার যে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন 31 দফার ভিত্তিতে, এবং একই সঙ্গে যে স্লোগান তিনি দিয়েছেন যে আমার দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশের যে আমাদের প্রধান, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করবে, এবং আমরা বিশ্বাস করি যে যথাসময়ে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত। দলের অধ্যাপক, প্রথিতযশা সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, তারা তুলে তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যে বাংলাদেশকে তার বিজয়ের পূর্ব মুহূর্তে মেধাশূন্য করে দেওয়ার গভীর চক্রান্ত। আমরা ভারত জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এসেছিলাম আজকে এই দিনটিকে স্মরণ করে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত অসুস্থ, তার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি, শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখবো, এবং সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমরা আশা করছি যে 25 ডিসেম্বর আমাদের মাঝে এসে পৌঁছবেন। ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আজ আবারও বসেছে মেডিকেল বোর্ড। এ বিষয়ে নিয়ে আরো খবর জানাতে এভার কেয়ারের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চলে যাচ্ছে তার কাছে। আরিফ, হাদির শারীরিক অবস্থার সব শেষ খবর জানাবেন, সেই সাথে জানাবেন যে আজকে হাদির উপর হামলায় যে মোটরসাইকেল ব্যবহৃত হয়েছিল তার মালিক ধরা পড়েছে, সেই বিষয়টি নিয়ে কি খবর আছে আপনার কাছে? মোহাম্মদপুর থেকে মূলত র্যাব 2 যে হাদিকে যে মোটরসাইকেলের উপর হামলা করা হয়েছে, সেই মোটরসাইকেলের মালিক যিনি রয়েছেন তার নাম হান্নান, তাকে আটক করেছেন, আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। মানে এই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যখন জানানো হবে তখন আসলে আমরা বিষয়টি জানাতে পারবো যে এই মোটরসাইকেল কিভাবে যিনি মূল হত্যাকারী তার কাছে কিভাবে গেল, এবং চালক এরপরে মোটরসাইকেলটা কিভাবে মালিকের কাছে হস্তান্তর করেছে। আসলে এটি একটি রহস্য তো বটেই, কারণ যে মোটরসাইকেলটা হত্যা করেছে সেই মোটরসাইকেল আবার শনাক্ত করেছেন, এবং এটি আসলে কিভাবে মালিক থেকে ওদের কাছে গেল, আবার ওদের কাছে আসলে এটি ডিএমপি থেকে ব্রিফ করলে জানানো যাবে। এবং আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে হাদির বিষয়টি, গতকালকে যে এভার কেয়ার হসপিটালে যে 13 সদস্যের মেডিকেল টিম ডাক্তার, তারা যেমনটি জানিয়েছেন যে তার ব্রেনে মারাত্মকভাবে যে আঘাত লেগেছে, তার কারণে এখন পর্যন্ত বলা যায় যে আশঙ্কা মুক্ত নয়, এবং তার ফুসফুসে আঘাত রয়েছে। এবং পাশাপাশি কিছুটা সুখবরও দিয়েছেন, সেটি হচ্ছে তার যে শরীর, তার দেহে যে রক্ত নেওয়ার যে সক্ষমতা সেটি কিন্তু হয়েছে, তিনি রক্ত নিতে পারছেন, এবং তার যে কিডনি দুটো রয়েছে সেটি কাজ করছে। কিন্তু এগুলো কাজ করলেও এখন পর্যন্ত তিনি ভেন্টিলেটর সাপোর্টের মধ্যে রয়েছেন, এবং ডাক্তাররা বলেছেন তিনি আশঙ্কামুক্ত নন, এবং আজকে 72 ঘন্টার ভিতরে একটি তথ্য তারা দিতে পারবেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি 9টা নাগাদ তাদের মেডিকেল টিম বসার কথা রয়েছে। মেডিকেল টিম যেহেতু এখন 10টা বাজে, মেডিকেল টিম ইতিমধ্যে বসার কথা। মেডিকেল টিম বসার পরে মেডিকেল টিমের থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের আলোকে নতুন করে হাদির তথ্য দেওয়া যাবে। এ ছিল এখান থেকে গতকালকে যে তথ্য, সেই তথ্যই ছিল সর্বশেষ তথ্য। আরিফ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে নাটক চলতেছে, নাটক দেখতে দেখতে সারা দিন যাবত প্রচন্ড ক্লান্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতেছি, এর মধ্যে একটা সংবাদ দেখলাম। দেখার পর আমার অনেকটা হাসি পেল, আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে। আসলে যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের মাথার উপর আকাশ নাই, তারা কিভাবে তো লম্ফ করে। গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 12 ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ইলেকশন কমিশনের পক্ষ থেকে। নুরুল হক নূর, সেই জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, পটুয়াখালী কৃতি সন্তান, এখন এই মুহূর্তে পটুয়াখালী যেতে সাহস পাচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। গতকাল ইনকিলাব মঞ্চের হাদিকে
ভেঙে দেওয়া হয়েছে। কে ভেঙে দিয়েছে, কারা ভেঙে দিয়েছে সেটা নিয়ে অলরেডি 2টা ভিডিও আমি দেখিয়েছি এবং আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্ট্যাটাস, একাধিক গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন বিষয় দেখে অলরেডি বুঝেই গিয়েছেন ছেঁড়া হাদিকে ছেড়ে দিয়েছে জামাত ইসলাম। যদিও ছাত্রলীগের ফয়সাল করিম দাউদ খান তাকে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু আমরা যে সংবাদ পেয়েছি যে ব্যক্তি হাদিকে গুলি করেছে সে গতকাল পাকিস্তান এম্বাসির সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু বর্তমান জামাত ঘেঁষা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বিষয়টাকে অন্যদিকে মুভ করানোর জন্য ঘোষণা দিয়েছে হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি নাটক! অথচ যেই ব্যক্তিটা হাদিকে গুলি করেছে তাকে পাকিস্তান এম্বাসির সহায়তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এবং সে সরাসরি জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং সে সাদেক কায়েমের সব থেকে কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, আপনজন। তাকে পাঠিয়ে দিয়ে এখন নতুন নতুন নাটক সাজাচ্ছে, 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর সেই ঘোষণা দিয়েছে। ভাবতে পারছেন কতটা নাটকবাজ। রুহুল কবির রিজভী আবার বলে দিয়েছে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি সাদেক কায়েম এবং যে ব্যক্তি ফয়সাল করিম দাউদ খানের কথা বলা হচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা, সে সাদেক কায়েমের অনেক কাছের মানুষ। তার সাথে একটা ছবিও দেখলাম ভাইরাল হয়ে গেছে। আবার আমাদের ডিএমপির যে কমিশনার সেও ঘোষণা দিয়েছে হাদিকে যারা গুলি করেছে তারা জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এত স্টেটমেন্টের পরেও কি আপনাদের বুঝার বাকি আছে যে হাদিকে হত্যার চেষ্টা করেছে জামাত এবং সাদিক কায়েমকে ঢাকা 8 আসনে নির্বাচনে যাতে তাকে খুব সহসায় বের করে নিয়ে আসতে পারে, নির্বাচনী বৈতরণী যাতে জামাত সহসায় বের হতে পারে, কারণ সেখানে মির্জা আব্বাস একটা বিশাল বাধা। হাদিকে হত্যা করে সেই দায়টা মির্জা আব্বাসের উপর চাপিয়ে দিয়ে মির্জা আব্বাসকে একটা মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে সাদিক কায়েমকে চমৎকার ভাবে বের করে নিয়ে আসবে মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে। এইটা পুরোপুরি সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাতের একটা কঠিন পরিকল্পনা ছিল, যেটা সম্ভবত ভেস্তে যাওয়ার পথে। হাদির ব্যাপারটা এখনো ক্লিয়ার না, সম্ভবত সে কুমায় চলে গেছে, সেখান থেকে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই সব ঘটনাকে কেন্দ্র করে একটা নতুন গুজব মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথম সূত্রপাত ঘটিয়েছে জুলকারনাইন সায়ের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে 80 জন শুটারকে বাংলাদেশে নাকি প্রবেশ করিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এখানে সবকিছু তত্ত্বাবধান করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এই ঘটনা জুলকারনাইন সায়ের গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে এবং সায়ের যারা অনুসারী বাংলাদেশে আছে, বিশেষ করে বিকাশ রাশিদের মতো বদমাইশ যারা আছে, এরা বলতেছে নির্বাচনের পূর্বে 50 জন প্রার্থীকে তালিকা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হবে। যেমন কথা গতকাল ব্যারিস্টার ফুয়াদ বলেছিল যে হাসনাত, ব্যারিস্টার ফুয়াদ এবং হাদিকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের উপর একটা হামলা চালানোর পরিকল্পনা করছে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার বাংলাদেশ আওয়ামী লীগ। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের কি এত দুর্দিন আসছে যে ব্যারিস্টার ফুয়াদের মতো একটা বাস্টার্ডকে মারতে হবে, হাসনাতদের মতো বাস্টার্ডকে মারতে হবে? আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, বাংলাদেশের রাজনীতি থেকে তাদের সবকিছু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা দেশে নাই, তারা দেশে কথা বলতে পারে না, তারা দেশে চলতে পারে না, তাদের স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছে না। এই মুহূর্তে আওয়ামী লীগ কিভাবে শুটার ঢুকিয়ে তারা হত্যা চালাচ্ছে? যদি আওয়ামী লীগ শুটার ঢুকিয়েই থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হলো না কেন? তাহলে তাকে গতকাল কেন পালিয়ে যেতে দেওয়া হলো? পাকিস্তান এম্বাসি এখানে কেন সহায়তা করলো? এই প্রশ্নগুলোর উত্তর অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষকে দেবে। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। মির্জা আব্বাসকে সম্পূর্ণরূপে ফাঁসানোর জন্য হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, এটাই একমাত্র কারণ এবং এই পুরো পরিকল্পনা করেছে জামাত শিবিরের লোকজন। কিন্তু ওই যে ফয়সাল করিম দাউদ খানকে ছাত্রলীগের নেতা বানিয়ে তার উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এগুলো আসলে বাংলাদেশের মানুষ এখন আর গ্রহণ করবে না। কারণ গত 15 মাসে তোমরা যা যা বুঝিয়েছো প্রত্যেকটা বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তোমরা প্রথম শ্রেণীর বাটপার, প্রথম সারির বাটপার, কারণ তোমরা তোমাদের কোনো কথা রক্ষা করতে পারো নাই। এই দেশটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে বিনির্মাণের একটা প্রচেষ্টা ছিল। আজ 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাককালে মুক্তিযুদ্ধপন্থী লেখক, শিল্পী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার যারা স্বাধীনতাকামী ব্যক্তি রয়েছিলেন তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং বিজয়ের প্রাককালে বাংলাদেশের যারা চিন্তাশীল মানুষ ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন, তাদেরকে হত্যা করা হয় যাতে বাংলাদেশ জাতি হিসেবে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। 54 বছরে আমাদেরকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করে যেতে হয়েছে এবং 24-এর বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে সেই লড়াই এবং সেই আত্মত্যাগ আবারও করতে হয়েছে। বাংলাদেশের প্রতিটি লড়াই বুদ্ধিজীবীদের একটি শ্রেণী যেমন সবসময় পক্ষে ছিল, আবার অপর শ্রেণীর বিপক্ষে ছিল। আমরা দেখেছি এই আওয়ামী লীগের সময়ও আওয়ামীপন্থী কিছু বুদ্ধিজীবী, সুশীল কিছু বুদ্ধিজীবী তারা বিভিন্ন নামে তারা আওয়ামী লীগের মতাদর্শ উৎপাদন করে গিয়েছে এবং ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি করেছে এবং আমরা এই সময়ও সেটা দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরেও বুদ্ধিজীবীর নাম করে 5ই আগস্টের বিরুদ্ধে, জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা সবসময় ছিলেন, এখনো আছেন, তারা কথা বলবেন এবং বাংলাদেশের যে চিন্তার স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সেই স্বাধীনতার লড়াই ছাড়া আমাদের রাজনৈতিক স্বাধীনতা অপূর্ণ। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির সেই সূর্য সন্তানদের। আমরা ধারণ করতে চাই তাদের আকাঙ্ক্ষাকে এবং আমরা চাই এই সময়ের রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে 71, 24 এবং 47-এর আমাদের যে ঐতিহাসিক লড়াইগুলো ছিল সেই লড়াইগুলোকে ধারণ করে আমরা বাংলাদেশ রাষ্ট্রকে একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। এটা থেকে আমরা বলেছি যে সরকার জননিরাপত্তার বিষয়টায় দুর্বলতা রয়েছে, সরকারের আইন শৃঙ্খলা
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই মন্তব্যগুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।